তোমাদের অনেকেই কমেন্ট সেকশনে জানাচ্ছিলে স্যার সব সাবজেক্টই তো হলো, এক্সামিনার টিপস, এক্সামিনার সাজেশন, সব সাবজেক্টই তো হলো, স্যার ম্যাথটা কবে দেবেন? ম্যাথে তো আমাদের উপপাদ্য প্রয়োগ কোনগুলো করব বুঝতে পারছি না। তো আজকে আমরা ম্যাথের সাজেশনটা নিয়ে চলে এসেছি। তো এই সাজেশনের একটু স্পেশালিটি আছে বলে দিই। এই সাজেশন দুজন অভিজ্ঞ শিক্ষক আমাদের এক্সামিনার স্যার তার প্যানেল করে প্রস্তুত করা হয়েছে। আছেন গুরুদাস বাবু এবং আছেন বিশিষ্ট শিক্ষক অর্ক চট্টোপাধ্যায় স্যার, এবং তাদের যৌথ উদ্যোগে এই প্যানেল করে তৈরি করা সাজেশনটা আজকে আমরা স্যারের মুখ থেকে শুনে নেব। এবং এই ভিডিওটার সব থেকে বেশি স্পেশালিটি হচ্ছে যে ভিডিওটায় অনেকের হয়তো এখন পরিস্থিতি আছে যে অঙ্ক খুব একটা ভালো তৈরি হয়নি, আবার কেউ কেউ ভাবছে যে কিভাবে আমি 98 থেকে 100-তে যাব। প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য এই ভিডিওটা স্যার বলবেন যে কিভাবে তুমি মিনিমাম স্কোরটা সিকিউর করবে, তারপর কিভাবে তুমি 100-তে 100 পাবে। তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। এবং মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের ভিডিও অলরেডি পোস্ট করা হয়ে গেছে। তোমরা মাধ্যমিক প্লেলিস্ট 2025 বলে এই চ্যানেলে এই প্লেলিস্টটা দেখবে, সেখানে তোমরা সব ভিডিওগুলো একসাথে পেয়ে যাবে। তো আমরা প্রথমেই স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। স্যার ওয়েলকাম। ধন্যবাদ স্যার। ওদের তো মাধ্যমিক পরীক্ষা বুঝতে পারছেন দরজায় কড়া নাড়ছে, তো আপনি দীর্ঘদিন ধরে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী পড়াচ্ছেন। তো স্যার আপনার মানে ওরা মেনলি যেটা জানতে চাইছে স্যার, এই শেষ মুহূর্তে কোনগুলো দেখে যাবে বা কি করলে, মানে ধরুন আমাদের চ্যানেলে দু ধরনের ছাত্রছাত্রী আছে, কেউ হচ্ছে একটু ফাঁকি দিয়েছে, খুব একটা প্রিপারেশন নেয়নি, আবার কেউ হয়েছে যে হয়তো সিলি মিস্টেক করছে, 98 থেকে সে ভাবছে কিভাবে 100 হবে। প্রত্যেকের জন্যই স্যার আপনার উপদেশগুলো আমরা একটু শুনে নেবো স্যার, প্লিজ। প্রথমে আপনাদের চ্যানেলকে জানাই ধন্যবাদ যে মানে এই সুযোগটা ওদেরকে করে দেওয়ার জন্য। দেখুন মানে ব্যাপারটা হচ্ছে যে আমরা ছোট থেকেই শুনে এসেছি যে অঙ্কের কোনো সাজেশন হয় না, মানে এটা সত্যি কথা। আমি যদি একটা চ্যাপ্টার উল্লেখ করে দিই, সেই চ্যাপ্টারের সাজেশন বললে কিছু হয় না। কিন্তু আবার এটাও পাশাপাশি সত্যি যে ছোট থেকে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট একটা প্যাটার্ন আছে। এবার ওদের একটা সিলেবাসের বই আছে এবং সেটা থেকেই প্রায় 90% কোশ্চেন সেটা থেকেই আসে। ফলত মাথা খারাপ করার কিছু নেই যে যা পড়লাম তা বোধহয় এলো না, এরকমটা খুব একটা হয় না। মানে অঙ্কের ক্ষেত্রে তো মোটামুটি আমরা দেখি 80-90% কোশ্চেন খুবই কমন এবং সোজা, ফলত তার একটা সাজেশন করাই যায়। এবার সাজেশনটা আমরা দুভাবে ভাবতে পারি যে আমি আমার পরিস্থিতি কি সেই অনুযায়ী আমার সাজেশনটা আমাকে ভাবতে হবে। ধরুন অনেক ধরনের স্টুডেন্ট আছে যারা ধরুন কোনো কারণে 70-72, এখন তো সব পরীক্ষা টরীক্ষা সবাই দিচ্ছে ধরুন, তো কেউ 70-75 পাচ্ছে, সে চাইছে যে আমি আরেকটু কি ভালো করলে 90-এর কোটায় পেতে পারি। আবার কারুর হয়তো নানা কারণেই, যে কোনো কারণেই হোক, যে স্যার ভালো করেননি সারা বছরটা, বা আমি নিজে ফাঁকি মেরে ফেলেছি, সেই কারণে একটা মানে সমস্যা হয়ে গেছে। তো তারা হয়তো ভাবছে যে আমার একটা মোটামুটি পাস মার্কস উঠলেই হবে, এরকম একটা পরিস্থিতি। মানে মোটামুটি এরকম একটা সাজেশন করা যায়। এবার আমি বলতে পারি যে দেখো, তোমাদের কিছু কিছু জায়গা আগে নিজেদেরকে চিনতে হবে। যেমন কত দাগের প্রশ্নে কি পড়ে এটা যদি না জানা থাকে, তাহলে কখনোই সে সাজেশন ফলো করেও কিছু করতে পারবে না। যেমন ধরো আমি একটু বড় প্রশ্ন দিয়ে শুরু করছি, যে আমরা জানি যে পাটিগণিতের কটা চ্যাপ্টার, মূলত তিনটে। একটা হচ্ছে সরল সুদ কষা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ সমাহার বৃদ্ধি, আর একটা হচ্ছে আপনার ওই অংশীদারি কারবার। এবার কেউ হয়তো এতগুলো এইটুকু সময়ের মধ্যে রেডি করে উঠতে পারবে না, তাহলে তাকে আমার সাজেশন হচ্ছে যে অনেক জটিল সূত্র এবং অঙ্ক সেগুলো পড়তে পারে, কিন্তু অংশীদারি কারবার এমন একটা চ্যাপ্টার যেখানে একটা সহজ নিয়ম, যে আমার লভ্যাংশের অনুপাত কি হবে না আমার মূলধনের অনুপাত। কেবলমাত্র যদি এইটুকুকেও কেউ মানে মনে রেখে মানে অংশীদারি কারবারের গোটা চ্যাপ্টারটা সে ফলো করে, তাহলে কিন্তু তার একটা কমন পাওয়ার সম্ভাবনা থাকে। মানে আমি সরল সুদ কষা করলাম, প্রথমত ফারাক জানতে হবে, সূত্র মনে রাখতে হবে, তাও সরল সুদ কষা থেকে প্রতি বছর প্রশ্ন আসছে না, কিন্তু মোটামুটি ধরা যায় যে অংশীদারি কারবার থেকে এবছর একটা প্রশ্ন আসবে, এবং সেই প্রশ্নটা যে খুব বইয়ের বাইরে থেকে আসবে এরকমটা নয়, মোটামুটি বইয়ের আশপাশ থেকে। এবার হয়তো 10টা 20 করে দেওয়া আছে, 5 বছরের জায়গায় 3 বছর করা আছে, ফলত এর বেশি কিছু না। তাহলে আমি একটা চ্যাপ্টার ভালো করে করি, প্রথমত অংশীদারি কারবার। এবার যদি 6-এর দাগের প্রশ্নে যাওয়া হয়, 6-এর দাগে দেখা যায় যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পড়বে। বীজগণিতের অনেকগুলো চ্যাপ্টার, এবার তার মধ্যে একটা চ্যাপ্টার হচ্ছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এবং ওদের এটা হচ্ছে সব থেকে বড় চ্যাপ্টার।
এবং সবাই ভাবে যে এই চ্যাপ্টারের এতগুলো অনুশীলনী 1.1 1.2 করে করে 1.5 পর্যন্ত আমি কি করে এতগুলো একসঙ্গে করে ফেলবো। তাহলে আমি তাদেরকে বলছি যে দেখো, সাজেশন মানে এটাই যে তুমি যদি লক্ষ্য করো যে 1.2 প্রশ্নমালার 4 দাগে মানে মোটামুটি 21টা সমীকরণের সমাধান আছে। 11 থেকে 21 পর্যন্ত, আমি 4 দাগে সব বলছি না, 21টাও বলছি না, আমি বলছি যে 1.2 প্রশ্নমালার 4 দাগের মোটামুটি 11 থেকে 21, আর প্রয়োগে যে 3-4টে প্রয়োগ আছে ওই কটা প্রয়োগ যদি কেউ করে যায় তাহলে তার একটা প্রশ্ন কমন আসবেই, এটা ধরে নেওয়া ভালো। আচ্ছা, তাহলে 1.1 থেকে 1.5 পর্যন্ত আমার এতগুলো প্রশ্নমালা আমি তো করব, কিন্তু তার আগে সবার আগে দেখে নেবো যে এটা আমার হচ্ছে কিনা। তাহলে যার মনে হচ্ছে যে আমার তো ওই প্রশ্নমালাটা ভালো করে আমি করিনি, ফলে তো 6 দাগের বোধহয় আমার বাদ দিয়ে দেওয়াই ভালো, বা 1-5খানা প্রশ্নমালা আছে আমি কোনটা করব, তো তাকে আমি বলতে পারি যে দেখো তুমি অংশীদারি কারবারের অঙ্কটা প্রথম এনসিওর করো, তারপর এনসিওর করো যে এক চল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের ওই কেবলমাত্র 11টা প্রশ্ন কি 15টা প্রশ্ন থেকে একটা 3 নম্বরের সাধারণ একটা সমাধান দ্বিঘাত সমীকরণের পড়বে। তাহলে এই দুটো হয়ে গেল। এবার আমার বক্তব্য সম্পাদ্য আর উপপাদ্য, এটা তুমি প্রায় সবই করো, প্রয়োজন পড়ে যেটা গত বছর পড়েছে সেটাও একবার দেখে নাও। কারণ কি, কেউ যদি সম্পাদ্য বা উপপাদ্যে একটা সাজেশন ফলো করে তাহলে তার পক্ষে কিন্তু মানে একটু মুশকিল হয়ে যাবে, যে মানে একদম ধরা যাক কমন পড়লো না, তাহলে একটু মুশকিল হয়ে যাবে। তারপরেও আমরা একটা মোটামুটি ইনটিউশন দিয়ে বলতে পারি কি, যে ধরুন এবছর পিথাগোরাস পড়ার সম্ভাবনা আছে। এবার গত বছর ওরা যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবে যে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য থেকে একটা উপপাদ্য পড়েছে, তাহলে ওই চ্যাপ্টারটা বাদ দিলে তাহলে পিথাগোরাসের উপপাদ্য আর বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য, এই দুটো চ্যাপ্টারের মধ্যে একটা প্রশ্ন অবশ্যই থাকার সম্ভাবনা বেশি। বিশেষ করে দেখা যায় যে কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, বা ধরা যাক মানে একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান, এই যে প্রশ্নগুলো আছে এই উপপাদ্যগুলো এবারে পড়ার সম্ভাবনা বেশি। ফলত এগুলো ভালো করে দেখো, কিন্তু সঙ্গে সঙ্গে আমি প্রত্যেককে উল্লেখ করব যে এমনকি গত বছরেও যেটা পড়েছে পারলে সেটাও একবার দেখে নাও, কারণ উপপাদ্য সম্পাদ্য এই রিস্কটা নেওয়ার নেই। স্যারকে একটু ইন্টারাপ্ট করছি, এখনই হয়তো তোমরা অনেকেই কমেন্ট করতে শুরু করে দিয়েছো, স্যার পিডিএফ চাই পিডিএফ চাই। স্যার যেগুলো বলছেন পিডিএফ পাবে এই ভিডিওর মানে অবশ্যই পিডিএফ দেবো আমরা, কিন্তু স্যার যেটা বলছেন সেটা না শুনলে শেষ পর্যন্ত পিডিএফটা কি লেখা আছে কিছুই বুঝতে পারবে না। এবং আরো একটা কথা বলি, ভিডিওটা শুরু করার আগে স্যারের সাথে আমার কথা হচ্ছিল বা গুরুদাস বাবুর সাথেও কথা হচ্ছিল, ওনারা একটা কথা বারবার বলছেন, ওগুলো স্যার এই ভিডিওতেই বলবেন যে কিভাবে অঙ্কে পার্ট মার্কিং থাকে, যেগুলো তোমরা কিন্তু জানো না। আমি যতদূর স্যারের কাছ থেকে শুনলাম ওগুলো স্যার বলবেন যে একটা প্রশ্নে হয়তো ফুল মার্কস দেওয়া আছে, কিন্তু কতটা করে এলে তুমি গোটা অঙ্কটা না পারলেও তোমার কিছু নম্বর পেয়ে যাবে। স্যার এই ভিডিওতেই বলবেন, সঙ্গে থাকো স্যার প্লিজ। হ্যাঁ, এটা মানে খুব গুরুত্বপূর্ণ কথা। যেমন আমি আপনাকে কয়টা মানে ছোটখাটো উদাহরণ দিয়ে বলছি, যে ধরুন রাশি বিজ্ঞানে 3টে অঙ্ক পড়েছে। এবার স্বভাবতই রাশি বিজ্ঞানের অঙ্ক করতে গেলে দুটো জিনিস খুব জরুরি, একটা হচ্ছে সূত্রটা মনে থাকা, আর দ্বিতীয়ত হচ্ছে তাকে যোগ বিয়োগ গুণ ভাগের যে সাধারণ ক্যালকুলেশন সেটা খুব ভালোভাবে পারতে হবে। এবার বেশিরভাগ ছেলে মেয়ে দেখা যায় যে হয়তো গুণে একটা ভুল হয়ে গেছে, যোগে একটা ভুল হয়ে গেছে, তাহলে সে তার উত্তরটা এবার পাশের জন হয়তো এবার ফলে হয় না যে এই কত বেরোলো রে, তো পাশের জন বলে যে 37.5, আমার তো বেরোয়নি, আমি গোটাটা কেটে দিয়ে চলে এলাম। আমি বলবো কেটো না, এটা দেখবো বহুদিন ধরেই সবাই বলে যে কেটে দেবে না, যতটা হয়েছে ততটা করতে। কেন বলে সেটা বলছি। রাশি বিজ্ঞানের সেটা গড় নির্ণয় হোক, মধ্যমা হোক, বা সংখ্যা গুরুমান হোক, যদি কেউ ফর্মুলাটাকেও ঠিক করে লেখে, যে আমি একটা ফর্মুলাকে ঠিক করে লিখলাম, তাহলে সেইটুকু ফর্মুলা লেখার জন্য সেখানে আমার 1 নাম্বার আছে। যেমন আমরা এটা দেখেছি যে আমি আমার স্টুডেন্টদেরকে বলি যে উপপাদ্যের প্রয়োগ সেটা 3 নম্বরে পড়ে। বেশিরভাগ ভালো ছেলেমেয়েরা সেটা উত্তর করতে চায়, এবং বেশিরভাগ যারা মানে একটু মাঝারি তারা এড়িয়ে যায়। তো আমি তাদেরকে বলবো যে পুরোপুরি এড়িয়ে যেও না। ধরো তোমাকে একটা সাধারণ কথা বলছি, যে তোমাদের প্রশ্নে পড়েছে যে একটি বৃত্তস্থ চতুর্ভুজ হলো এবিসিডি, তো বৃত্তস্থ চতুর্ভুজের এ বিন্দু থেকে সি পর্যন্ত যুক্ত করা হলো, এসি কর্ণ টানা হলো, দিয়ে একটা কিছু প্রমাণ বলেছে। আমি বলছি একটি বৃত্তস্থ চতুর্ভুজ বলছে, তাহলে একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের ভেতরে একটা চতুর্ভুজ এবিসিডি করো, এসি কর্ণ টানতে বলেছে টেনে দাও, যতটা পর্যন্ত তুমি বুঝতে পারছো ততটা পর্যন্ত তুমি করে নাও, ব্যাস। তারপরে তুমি প্রয়োগটা পারো না পারো ওই ছবিটা আঁকার জন্য কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। আমাকে বলে এবিসিডি একটি সমকোণী ত্রিভুজ যার এ কোণটি সমকোণ, এ কোণ থেকে এ বিন্দু থেকে
বিসি বাহুর ওপর একটি লম্ব টানা হলো। কতটা করলে মানে ধরুন আমি বলছি একটা প্রশ্ন পড়েছে যে প্রশ্নের কি প্রমাণটা জরুরি না, বলছে যে একটি এবিসিডি কি করা হয়েছে, এবিসি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এবিসি একটি সমকোণী ত্রিভুজ নিলাম যার এই কোণটা হচ্ছে সমকোণ এ বি সি, এখান থেকে বিসি বাহুর ওপর একটি লম্ব টানা হলো, এরপরে একটা প্রমাণ করো বলে কিছু একটা দিয়েছে। আমি বলছি যে এইটুকু করে দিয়ে তুমি প্রয়োজনে প্রদত্ত লেখো বা প্রামাণ্য বলে লেখো, লিখে যেটা বলেছে সেটা লিখে ছেড়ে দাও, তাহলে তোমার 3 নম্বরের মধ্যে কিছু না হোক 1 নাম্বার আসবে। মানে স্যার ও যদি ওটা নাও পারে তাহলে এইটুকু করলেও 1 নাম্বার পাবে। এবং এটা খুব জরুরি যে বিভিন্ন জায়গাতেই যে আমি একটা 35 কি 30 নাম্বারের উত্তর পুরো ঠিকঠাক করব, যাদের অন্তত পাস করতে চাও তাদের মানে এরকম একটা পরিস্থিতি যে বুঝতেও পারছো না, ভয় লাগছে বিরাট, আমি বলছি 30 থেকে 35 নম্বরের একটা সাজেশন আমি তোমাকে দিয়ে দিচ্ছি, সেটা করে তুমি পাস করে যাও। এবার আপনার কি যে প্রশ্নগুলো তুমি ভাবছো যে উত্তর করবো না, আমি বলছি সেই প্রশ্নগুলোর কিছুটা উত্তর করো। ধরা যাক কোনো একটা অঙ্ক দিয়েছে যে লম্ব বৃত্তাকার একটি চোঙ তার আয়তন নির্ণয় করো, এবার তুমি হয়তো অঙ্কটা করতে পারছো না, তুমি এটুকু লেখো লম্ব বৃত্তাকার চোঙের আয়তন ভি সমান পাই আর স্কোয়ার এইচ, এই ফর্মুলাটার জন্য তুমি 1 নাম্বার পেতে পারো। তাহলে যেখানে যতটা বোঝা যাচ্ছে, একটা প্রশ্ন থেকে তো বোঝা যায় যে আমার পার্শ্বতলের ক্ষেত্রফল চাইছে, ধরা যাক একটি শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, আমি বলছি যে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল, তাহলে অন্তত সেটা লেখো, যতটুকু মান বসাতে পারছো ততটুকু বসাও, হয়তো দেখা যাবে ফর্মুলাটা লেখার জন্য 1 নাম্বার ওখানে দেওয়া হচ্ছে। এই কয়েকটা জিনিসকে যদি একটু খেয়াল রাখা যায় তাহলে দেখা যাবে যে মাধ্যমিকটা খারাপ হবে না। এবার হ্যাঁ, 2-3টে জিনিস যেগুলো মানে আমি ভালো ছেলে মেয়েদেরও বলতে চাই, তো মানে আমি তো যখন মাধ্যমিক দিই তখন এরকম সুযোগ ছিল না, ফলত এটা খুব ভালো যে সব থেকে ভুল হয় কোথায়, মানে কোন স্টুডেন্ট গুলো 98 পায়, 95 96, আমরা দেখি না যে ছেলেটা খুব ভালো কিন্তু পরীক্ষায় রেজাল্ট এলো স্যার 98, কি হলো না, তার 2টো জিনিস হতে পারে, একটা হচ্ছে সে প্রয়োগটা করতে পারেনি, ফলত প্রয়োগে একটা সাজেশন জরুরি, সেই সাজেশনটা হবে 15 থেকে 20টা প্রয়োগের ম্যাক্সিমাম, মানে 20টা প্রয়োগের, তার মধ্যে 2টো প্রশ্নে একটা পড়ে যাবে। আর যে খুব ভালো তাকে বলবো যতগুলো প্রয়োগ তুমি পারবে ততগুলো প্রয়োগ তুমি মানে যে কোনো মানে যে টেস্ট পেপার আছে সেখান থেকে করো, সেটা যে জারি হোক তুমি সেখান থেকে করো, যতগুলো প্রয়োগ পাচ্ছ ততগুলো করো এবং সবই চেষ্টা করো। কিন্তু যাদের ক্ষেত্রে মনে হচ্ছে যে আমার 95 হয়ে যাচ্ছে, 96 হয়ে যাচ্ছে, কখনো প্রয়োগ আটকে যাচ্ছে, তাহলে প্রয়োগের জন্য আমি গোটা 15 সাজেশন দিয়ে দেবো, তাহলে 15টা প্রয়োগ অন্তত দেখে যাও, একটা অন্তত কমন আসবে এটুকু আমি আশা করতে পারি। আর একটা ব্যাপার হচ্ছে যে তাদের অথবা যেটা হয় 4-এর দাগে প্রশ্ন পড়ে ওদের, ধরুন আমি বলছি 4-এর দাগে 12টা প্রশ্ন আছে, 12টা প্রশ্নের মধ্যে 10টা করতে হয়, 10টা প্রশ্নই হচ্ছে 2 নাম্বার করে। এবার বেশিরভাগ ভালো ছেলে মেয়ে দেখা যায় ওই 12টা প্রশ্নে 9টা করতে পারে, 8টা করতে পারে, ওই 4টে কি 3টে থেকে একটাও পাচ্ছে না। আচ্ছা, এবার ওই 4টে প্রশ্ন কোনটা যেটা তুমি পারছো না, দেখা যাবে যে একটা তুমি যে কোনো প্রশ্ন বিচিত্রা খোলো, খুললে দেখবে যে কেবলমাত্র আটকাচ্ছে হচ্ছে বীজগণিতের পার্টটা, আর একটা আটকাচ্ছে জ্যামিতির পার্টটা। তাহলে জ্যামিতির অবজেক্টিভ খুব গুরুত্বপূর্ণ, তাহলে যে কারণে জ্যামিতির অবজেক্টিভ যারা উত্তর করতে চাইছো একদম সঠিকভাবে, তাদেরকে আমি বলবো যে কোনো প্রশ্ন বিচিত্রা কেন, যে কোনো টেস্ট পেপার দেখো এবং ধরে ধরে জ্যামিতি এবং বীজগণিতটা বিশেষ করে, বাকি অত গুরুত্বপূর্ণ না যে আমি ত্রিকোণমিতিরাও আটকে যেতে পারে, আটকে তো সবই যেতে পারে, সেরকম প্রশ্ন হলো কিছু একটা প্রশ্ন এমন দিল আটকে গেল, কিন্তু 12টায় 10টা তো হয়ে যাবে, যে আমি 2টো পারিনি ঠিক আছে 10টা হয়ে গেল, কিন্তু 10টাও যদি না হয় তাহলে তখন তার অসুবিধা আছে নিশ্চয়ই বীজগণিতে এবং দেখা যাবে অথবা জ্যামিতিতে, ফলে তো ওইটা ভালো করে নিতে হবে। আচ্ছা, এটা খুব গুরুত্বপূর্ণ। এবার প্রিপারেশনের কয়েকটা স্টেজ আছে, আমি প্রথমেই বলে দিচ্ছি যে কয়েকটা কাউন্টিং দেখে নাও নিজেরা, যে আমাকে পাটিগণিতের 5 নাম্বার পেতে হবে, এখানে বীজগণিতের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নম্বর পেতে হবে, 5 আর 3 8 নাম্বার। মানে স্যার ধরুন যারা একদম মানে কোন রকম ভাবছে যে পাসও করবো কিনা, তাদের জন্য মানে কোনগুলো তারা একদম দেখে যাবে। এই তো আমি একদম হিসেব বলে দিয়েছি যে তুমি ইয়ে দেখে যাও, কি বলে অংশীদারি কারবার 5 নাম্বার, ওখান থেকে পড়ার সম্ভাবনা প্রচুর। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 3 নাম্বার, যেটা আমি প্রথমেই ভিডিওটা শুরুতে বলেছি, না দেখলে ব্যাকে গিয়ে একবার দেখে নাও, যে 4-এর দাগের 11 থেকে 21 পর্যন্ত, তাহলে 5 আর 3 8। সম্পাদ্য আর উপপাদ্য অবশ্যই রোজ প্র্যাকটিস করো, এখন থেকে পরীক্ষা যদি 5 দিনও বাকি থাকে তাহলে রোজ প্র্যাকটিস করো, তাতে কি হবে, তাতে ওদিক থেকে 10 নাম্বার চলে এলো, তাহলে 10 আর 8 এখানে চলে এলো 18 নাম্বার।
এবার ধরুন কিছু কিছু ছোট ছোট জায়গা, যেমন আমি বলছি এটা খুব ইম্পর্টেন্ট, একটা শর্ট বলছি, যে হয়তো পরীক্ষায় পড়েছে যে সাইন স্কোয়ার 30 প্লাস tan 45 মাইনাস সেক 60 ডিগ্রি পরীক্ষায় পড়েছে। এবার একটা প্রশ্ন পরীক্ষায় এত ছোট পড়বে না, আরেকটু বড় পড়বে, বা এখানে বাই থাকবে, এইটুকুর নিচে হয়তো রইলো সেক 90 বা সেক 0 এরকম রইলো। তো আমি বলবো যে কিছু না পারো, সাইন 30 ভ্যালুটা মুখস্থ করে যাও। সাইন 30 ভ্যালু কত? হাফ, তার স্কোয়ার লিখে দাও। tan 45 এর ভ্যালু কত? 1 লিখে দাও। বাই সেক 0 এর ভ্যালু কত? 1 লিখে ফেলো। মাইনাস সেক 60 এর ভ্যালু কত? 2 লিখে ফেলো। তাহলে আমি বলছি এইটুকু লিখলে তো, বাকি ক্যালকুলেশন সে পারছে না, আমি বলছি পারতে হবে না, এইটুকু লিখে আসো। এইটুকু লিখলে তোমার এখানে 1 নাম্বার আছে। তাহলে এই ছোট ছোট জায়গাগুলো থেকে কিন্তু গোটা 10 নাম্বার অনায়াসে চলে আসতে পারে। ভেতরে টিপস গুলো আমার মনে হয় তোমরা অনেকেই জানতো, ভালো করে শুনে নাও। হ্যাঁ, এবং এই ছোট ছোট জায়গা, এবার আমার বক্তব্য যে সে অবশ্যই তার সংখ্যা গুরুমান মধ্যমা আর হচ্ছে যেখানে গড় নির্ণয় করতে দেবে, তাতে একটা তার অবশ্যই পারা উচিত। তাহলে এবার যেমন আমি বলছি যে পরিমিতিতে তোমাদের কটা চ্যাপ্টার আছে? মূলত ওদের পরিমিতিতে 5টা চ্যাপ্টার আছে, আমরা কাউন্ট করি 4টে, যে গোলক, আয়তঘন, লম্ববৃত্তাকার, চং, শঙ্কু, কিন্তু আরেকটা আছে বিভিন্ন ঘনবস্তুর ধারণা। এবার এই 5টা চ্যাপ্টার থেকে কটা প্রশ্ন আসবে? 3টে, করতে হবে কটা? 2টো। আমি বলছি আরো ছোট করে নাও, গোলক আর আয়তঘন থেকে একটা প্রশ্ন আসবে, 4 নাম্বার। তাহলে আমি গোলক আর আয়তঘন, দেখো আমি সাজেশন সব চ্যাপ্টারেরই দেবো ওদের জন্য, আমি পুরোটাই রেডি করেছি। এখানে পেপারে মোটামুটি পরপর লেখা আছে, এবং কিভাবে ওরা এটা বুঝতে পারবে সেটাও আমি বোর্ডে বুঝিয়ে দিচ্ছি। কিন্তু প্রথমে এটা বোঝো যে গোলক আর আয়তঘন আমার এখানে সাজেশন আছে, কিন্তু তুমি ভালো করে করে নাও, যাতে ওখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাওয়া যায় বা উত্তর করা যায়, যাই পড়ুক। এবার লম্ববৃত্তাকার, শঙ্কু, চোং, বিভিন্ন ঘনবস্তুর ধারণা থেকে এবার বাকিটা তুমি সাজেশন আমার খাতা থেকে করে নাও। তাহলে একটা প্রশ্ন আগে এনসিওর হোক, তাতে 5 মার্কস উঠলো। আর মানে তারপরেও যদি আরেকটা কমন পড়ে, দুটোই যদি তুমি পেরে যাও কোনো একটা পার্টে, তাহলে আরেকটু প্লাস হলো। হ্যাঁ, এবং আমি বলবো কনফিডেন্স হারিও না যে আমি পাস করতে পারবো না। ভাবো যে 60 উঠবে কি করে, যে ভাবছো 30 উঠবে কি করে, সে ভাবো 60 উঠবে কি করে, তাহলে অটোমেটিক্যালি 30 থেকে 40-50 নাম্বারটা উঠে যেতে পারে। ধাপে ধাপে আসছেন, যারা এখন ভাবছো যে 95 থেকে 100 হবে কি করে, তাদের জন্য স্যার এবার বলবেন একটু পরেই। 95 থেকে 100 পাওয়ার স্টুডেন্ট যারা, তাদেরকে আমি বলবো যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে যে তাদের জন্য অবজেক্টিভ প্রশ্ন আর প্রয়োগটা। 95 থেকে 100 যারা, তাদের কোথাও সমস্যা হবে না। হতে পারে বড় প্রশ্নে ভেদ আর করণী চ্যাপ্টার, অনুপাত সমানুপাত চ্যাপ্টার। আচ্ছা, দেখবে যে টেস্ট পেপার খুললেই তুমি মোটামুটি অনুপাত সমানুপাতের বেশ কিছু নতুন নতুন অঙ্ক দেখছো। তাদের জন্য আমি জাস্ট হিন্টস দিয়ে দিচ্ছি, সব বলছি না, যে গণিত বিচিত্রা বই আছে, কিছু কিছু কোম্পানির গণিত বিচিত্রা বই আছে, সেখানে ওই বইটা যদি থাকে তাহলে ওই বই থেকে অনুপাত সমানুপাতের জন্য, স্পেশালি অনুপাত সমানুপাতের জন্য কিছু অঙ্ক বাইরে থেকে করে নাও, ভেদের ক্ষেত্রে কিছু অঙ্ক বাইরে থেকে করে নাও। তাহলে এই দুটো চ্যাপ্টার যদি এনসিওর করো, বাকি চ্যাপ্টারে কি হবে? বাকি চ্যাপ্টারে আমি সাপোজ বলছি যে দেখা গেল যে আমার দুটো প্রশ্ন পড়েছে, দুটোর মধ্যে অন্তত একটা চেনা। যারা 95 পাওয়ার কথা ভাবছে, তারা অন্তত একটা চেনা বা একটা সে অনায়াসে করে ফেলতে পারবে। তাহলে তার আটকাতে পারে কোথায়, সেটা আগে তাকে ভাবতে হবে। তাহলে আমি বলে দিচ্ছি তার আটকাতে পারে বা নতুন কোনো প্রশ্ন সে ফেস করতে পারে কোথায় না, একটা হচ্ছে প্রয়োগে। যে কারণে আমি বললাম প্রথমে আমি 15-20টা প্রয়োগ দিয়ে দেবো, তার মধ্যে একটা পড়ার সম্ভাবনা প্রবল। কিন্তু যদি কেউ 100-এ 100ই চাও, তাহলে সে টেস্ট পেপার ধরে ধরে প্রয়োগ করে যাও, যতগুলো প্রয়োগ তুমি করতে পারবে তত ভালো। তৃতীয়ত হচ্ছে ভেদ আর অনুপাত সমানুপাত, এই দুটো চ্যাপ্টার তুমি বাইরে থেকে করে নাও। তারপরে চলে আসো সোজা অবজেক্টিভ প্রশ্নে। 1-এর দাগের প্রশ্ন থেকে বলছি, 1-এর দাগের কোন প্রশ্নটা নাও হতে পারে? রাশিবিজ্ঞান, ত্রিকোণমিতি। আচ্ছা, রাশিবিজ্ঞান আর ত্রিকোণমিতিতে আমরা দেখি মাল্টিপল চয়েসের কোশ্চেনটা গত বছর একটা ভালো প্রশ্ন করেছিল, সাইন থিটা প্লাস কস থিটার সর্বনিম্ন মান নির্ণয় করো। তাহলে এই ধরনের প্রশ্ন যদি থাকে, তাহলে সেগুলো যদি মানে যারা 95-100 পাচ্ছ, তাদের টিচারের সাথে কনসাল্ট করো, শর্ট ট্রিক্স জানা যায়। যেমন আমি তোমাদেরকে মানে শর্ট ট্রিক্স কিছুটা 11-এ আছে, কিন্তু সেটা এখানে পড়ানো হয় না। যেমন আমি একটা ছোট কথা বলে দিচ্ছি, যে গত বছর যারা মানে খুব তাদের প্রবলেম আছে, সাইন থিটা প্লাস কস থিটা সর্বনিম্ন মান নির্ণয় করো, সর্বোচ্চ মান নির্ণয় করো। আমি বলবো যে একটুখানি শর্ট ট্রিক্স জেনে রাখো, যে a সাইন থিটা প্লাস b কস থিটা
প্লাস সি এর সবসময় সি মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের থেকে বড়, আর এই সবসময় ছোট হচ্ছে সি প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ফলত এটা নিশ্চয়ই তোমাদের 10 এর সিলেবাসে পড়ে না, কিন্তু আমি বলছি যদি এইটুকু খেয়াল রাখা যায় তাহলে বোঝা যাচ্ছে এর জায়গায় এখানে কত আছে 1, বি এর জায়গায় এখানে কত আছে 1, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এটা সব সময় ছোট হবে, সি তো নেই, কনস্ট্যান্ট 0 হয়ে আছে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কত 0 প্লাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, তাহলে ক্যালকুলেট করলে √2, তাহলে এর সর্বোচ্চ মান কত √2, একইভাবে ক্যালকুলেট করলে সর্বনিম্ন মান কত -√2। কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, তোমাদের যদি সর্বনিম্ন মান চায় সাইন থিটা প্লাস কস থিটা, দেখবে একটা লিখে দিয়েছে যে থিটা কিন্তু ধনাত্মক সূক্ষ্মকোণ, তার মানে থিটা নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা জানি যে থিটা যদি নেগেটিভ না হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, তাহলে নেগেটিভ মান দেয় না, সেক্ষেত্রে তোমাদের এখানে উত্তরটা কিন্তু হবে 0, কারণ তোমাদের যা হিসেব আছে 0 to 90, ফলত 0 to 90 এর মধ্যে ওরা কোথাও সাইন কস ট্যান কোথাও নেগেটিভ মান পায় না, ফলত ওদের সর্বনিম্ন মান হবে 0। আমি বলছি এরকম ছোট ছোট জিনিস যারা 100 পেতে চাইছো তারা একটু একটু অ্যাডভান্সে যে কোন প্রশ্নটা পড়তে পারে স্যার, তাহলে ওইটুকুটা আমি দেখে নিই, এইটুকুটুকু কাজগুলো যদি করে একটু অ্যাডভান্সে গিয়ে করে, যেমন আমি আমার স্টুডেন্টদের এটা করিয়েছি যে সর্বনিম্ন মান মুখে মুখে এবছর সাইন থিটা প্লাস কস থিটা পড়েছে, এবছর মাইনাসও পড়তে পারে, মাইনাস পড়লেও একই জিনিস হবে, একই কথা প্রযোজ্য হবে এখানে, এইটুকুই। এবার মানে বাদ বাকি যারা করছো তাদের বলবো যে নিজেদের উপর কনফিডেন্স আনো, কনফিডেন্স না আনলে হবে না। এই মোটামুটি স্ট্র্যাটেজি রয়েছে। স্যার হঠাৎ করে হলে মানে পরীক্ষা শুরুর সময় প্রথম দু চারটে অঙ্ক যদি না পারে অনেকে তো নার্ভাস হয়ে যায়, সেইটা কিভাবে? প্রথম কথা, আমি নিজের জীবনে যেটা করিনি সেটা হচ্ছে যে একবারে গোটা প্রশ্নটা দেখিনি। আচ্ছা। কারণ ভালো ছেলে মেয়েদের এটা থাকে যে কি প্রয়োগটা পড়েছে, আচ্ছা, প্রয়োগটাকে উল্টে দেখি, আমি বলছি দেখো আমি নিজেও দেখতাম, কিন্তু ব্যাপার হচ্ছে আমি A to Z 15 মিনিট হলে বলে দিয়েছে কোশ্চেন দেখার সময়, তাই কোন 15 মিনিটে গোটা কোশ্চেনটা মুখস্থ করে ফেললাম, দরকার নেই। তুমি একটা সেকশন দেখো যে আমি অবজেক্টিভ শুরু করবো, তো এখন তাহলে অবজেক্টিভ প্রশ্নগুলো দেখে নিই। এবার যাদের ক্ষেত্রে একটুখানি এরকম হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি যে আমার তো প্রশ্ন আটকাচ্ছে, আমি এখনো পরীক্ষা দিচ্ছি আমার আটকাচ্ছে, তাহলে তাদের বলবো তারা প্রথমে সিলেক্টিভ শুরু করো, দাগ নাম্বার ঠিক করে দেবে, কিন্তু দাগ নাম্বার 5 দাগের জায়গায় 7, 7টা 9 ওরকম করো না, দাগ নাম্বার ঠিক করে দাও, কিন্তু শুরু করো হচ্ছে একটু ব্রড কোশ্চেন্স থেকে, যেখান থেকে আমি কনফিডেন্ট যে আমি বাড়ি থেকে ভালো করে প্র্যাকটিস করে গেছি, অংশীদারি কারবার, পরীক্ষার হলে গেছি, কমন পেয়েছি, করে ফেলি, একচল বিশিষ্ট দীঘা সমীকরণ করে ফেলি, করণীর অঙ্কটা কমন পড়েছে করে ফেলি, তাহলে যেগুলো যেগুলো কমন পাচ্ছ যে আমার উপপাদ্য সম্পাদ্য করতে পারবো করে ফেলি, করে ফেলে ঢোকো। এবার ধরো ভালো ছেলে মেয়ে তাদের ক্ষেত্রেও এটা হতে পারে, মানে আমার নিজের জীবনেও হয়েছে, অনার্স পরীক্ষা দিতে গেছি, প্রথম 40 মিনিট বুঝতেই পারছি না, এবং যিনি গার্ড দিচ্ছেন তিনি বুঝতে পারছেন যে আমি খুব একটা খারাপ স্টুডেন্ট না, কিন্তু ঘেমে যাচ্ছি, প্রবলেম হচ্ছে, তো তিনি আমাকে কি করেছিলেন, বলেছিলেন যে এক কাজ করো, যেখানটা প্রবলেম হচ্ছে ওইখানটা থেকে একটু বেরিয়ে এসো, ওই জায়গাটা থেকে একটু বেরিয়ে এসো। তাহলে আমার যদি অবজেক্টিভই প্রবলেম হয়, তাহলে আমি অবজেক্টিভ থেকে বেরিয়ে একটু সাবজেক্টিভে আসবো। যদি কখনো দেখি সাবজেক্টিভে প্রবলেম হচ্ছে, কোথায় প্রবলেম হচ্ছে, ধরা যাক আমার পাটিগণিতের অঙ্কটাই মিলছে না, এবার একটা ভালো ছেলেমেয়ের ক্ষেত্রে এটা খুব মানে হয় যে আমি এটা পাটিগণিতের অঙ্ক মিলছে না, আমি ওটা নিয়ে পড়ে থাকলাম, তাহলে আমার তো 100 আসবে না, আমাকে মেলাতেই হবে। আমি বলছি মিলেও না, ওটা থেকে একটু বেরিয়ে এসো, একটুখানি বীজগণিতে চলে এসো, খানিকক্ষণ বীজগণিত করো, দেখবে একটা জিনিস মানে তোমরাও শুনে থাকবে আর আপনিও শুনে থাকবেন, দেখবেন যে অনেকে বলে যে অঙ্ক যদি প্রথমে না হয়, প্রথমে বাকিগুলো করে এসে পরে ওটা দেখতে, এটা কিন্তু হিস্ট্রিতে হয় না। হিস্ট্রিতে আমাকে যদি বলে কোনো একটা জিনিস কবে প্রতিষ্ঠা হয়েছিল, কোন স্টুডেন্ট যদি সালটা জানে তো লিখবে, না জানলে লিখতে পারবে না, কিন্তু ম্যাথে বলে কেন, কারণ পরীক্ষাটা দিতে দিতে একটা নিজস্ব ব্রেন ওয়ার্ক হয়, মাথার মধ্যে একটা মানে চলে, ও যে প্রশ্নটা হলো না এমন নয় যে পুরো বেরিয়ে গেল, মানে ওই প্রশ্নটা পুরোপুরি বেরিয়ে যায় না, ওটা মাথার মধ্যে কিছুটা হলেও থেকে যায়, ওয়ার্ক হতে থাকে। তো দেখা গেল যখন তুমি গোটা পরীক্ষাটা ভালোভাবে দিলে তখন তোমার অনেকটা প্রেসার কম, তোমার 94 97 অ্যান্সার হয়ে গেছে, এবার তোমার 2 কি 3টে প্রশ্ন যেটা আটকেছে ধীরে ধীরে তুমি সলভ করো, তোমার হাতে 8 ঘন্টা সময় রাখো, ওইটার জন্য সময় বাঁচাও, এইটা খুব ইম্পর্টেন্ট। মানে অঙ্কটা ওই অঙ্কটা হয়তো শেষে হয়ে গেল, হ্যাঁ শেষে হয়ে যাবে, এটা ধারণা নয়, এটা মানে প্র্যাকটিক্যালি আমার লাইফেও হয়েছে যে অঙ্কটা আটকে গেছে, হচ্ছে না, এবার আমি যখন তার পরের অঙ্কটাতেই যাচ্ছি দেখা যাবে সেটাও আটকে যাচ্ছে। তো কিছুক্ষণ মাইন্ডটাকে সেট করা দরকার, যে কারণে কনফিডেন্ট যেখানে আমি সেই জায়গাগুলোকে আগে করে করে নিয়ে তারপরে একটুখানি নিজে মানে কুল এন্ড কাম পরিস্থিতিতে গিয়ে তারপর সলভ করা, খানিকটা ধোনির উইকেট কিপিং এর মতো আর কি, ঠিক আছে।
স্যার এই পার্ট মার্কিং যেগুলো বলছেন এগুলো মানে কি সব অঙ্কতেই কম বেশি আছে, মানে এগুলো হ্যাঁ প্রত্যেকটা পার্টেই কম বেশি আছে। মানে দেখুন একটা ব্যাপার হচ্ছে যে মানে আমরা মানে যখন কোনো টিচার বা কেউ মানে সেটা যে কেউই মাধ্যমিকের খাতা দেখে তখন তাদের মাথায় এটা থাকে কি যে একটা স্টুডেন্ট সে কিছু দূর করেছে, তার নলেজটা কত দূর। যে একটা যে কোনো অঙ্কে আমাকে বলে দিল তারা যাকে একটা করণীর অঙ্ক দিয়েছে, করণীর অঙ্কে করণী নিরসনটা করতে পারছে কিনা। তাহলে একটা করণীর অঙ্গে √3 + √2 বাই √3 মাইনাস √2, তাহলে আমি যদি ওপর নিচে করণী নিরসনটা করতে পারি, একটা স্টেপ দুটো স্টেপ করতে পারি, তাহলে টিচারও বুঝলো যে অঙ্কটাও করেছে বা প্র্যাকটিস করেছে, মনে পড়েনি কি এখানে সলভ হচ্ছে না হোয়াট এভার, তো সেখানে একটা পার্ট মার্কিং থাকে। তো যে কোনো অঙ্কের ক্ষেত্রেই আমার এটা ধারণা যে তোমরা ছেড়ে দিয়ে আসার চেষ্টা করবে না, সব চ্যাপ্টারই তো কম বেশি করেছো, তো যেটা মানে যতটা হচ্ছে ততটা সেটাকে অ্যাটেম্প করা ভালো। আরেকটা জিনিস মানে খুবই গুরুত্বপূর্ণ, খাতার প্রেজেন্টেশন। হ্যাঁ এইখানে আমি ভালো ছেলে মেয়েদেরও দেখেছি, তো ধরো আমি সাপোজ তোমাদের খাতায় অনেকেরই যাদের যাদের দেখি যে এখানে তো নাম রোল নাম্বার ঠিক আছে, এবার এমসিকিউ এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কথা, কিছু টিচার বা স্কুল অভ্যাস করায় পূর্ণ বাক্যে উত্তর লেখো। তুমি পূর্ণ বাক্যে লিখলেও যা নাম্বার পাবে, ও শুধু উত্তরটা লিখলেও তাই নাম্বার পাবে। তাহলে আমার বক্তব্য 1 আই এর অপশন এ, এটা 5 সেন্টিমিটার, আমি বলছি 5 সেন্টিমিটার পর্যন্ত লেখো, বাট আর অত গোটা উত্তরটা লেখার দরকার নেই। এটা খুব গুরুত্বপূর্ণ কথা যে আমার 3টে প্রশ্ন, একটা হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো, একটা হচ্ছে শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা। তাহলে 3টেতেই আমি কেবলমাত্র সত্য না মিথ্যাটা লিখবো, আর বেশি কিছু। এবার সত্য মিথ্যা লেখো বললো আর তুমি TRF লিখে চলে গেলে, তোমাকে তো বলেনি যে TF লেখো, তাহলে সত্য মিথ্যা, তাহলে আমি TF ওটা না করা ভালো। সত্য মিথ্যা বলেছে, সত্য না মিথ্যা এটা লেখো। আর এইটা যখন করবে তখন এই ডান দিকে নিশ্চয়ই রাফ করবে। এবার এটাও সাইমালটেনিয়াসলি খেয়াল করো, যেটা তোমার রাফ, কিন্তু এটা যদি তোমার রাফও হয় কিন্তু এটা তোমার খাতার ফ্রন্ট পেজ, তাহলে এইখানটা যদি একদম নোংরা হয়ে যায় তাহলে স্যার ওটা তোমার দেখবে না। তাহলে তুমি ওই জায়গাটাকে যদি মেনটেন করতে না পারো তাহলে কিন্তু প্রথম ইমপ্রেশনটা খারাপ হয়ে যাবে। তো ফলত রাফটাও যে করব একটু মানে গুছিয়ে করা আর কি, যে স্যার আমি একটা গুণ করেছি, ধরো জায়গাটা গুণ করে একটা উত্তর লিখতে হবে 27 × 88, আমি গুণ করে বুলিয়ে বুলিয়ে সেটাকে মুছেছি, দরকার নেই। তো গুণটা করেছো ভালো করেছো, রাফ তো দেখবে না, তো থাক ওটা। এই কথাটাই স্যার আগের দিন ওদের মানে ইতিহাসের স্যারও একই কথা বলছেন যে ফ্রন্ট পেজ বা প্রথম পেজ গুলো কাটাকুটি না করা ভালো। যদি ওই ভিডিওটা কেউ না দেখে থাকো ইতিহাসটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। আমি আপনাদের আরেকটা ভিডিও দেখলাম যেটা ওই ভূগোলের স্যার করেছেন, তারকেশ্বর হাই স্কুলের স্যার ভূগোলের করেছেন, উনি খুব ভালো বলেছেন এবং সিস্টেম গুলো মানে খুব ভালো বলেছেন। তোমরা ওই ভিডিওটা গিয়ে অবশ্যই দেখবে, ঠিক আছে? ভূগোলের ভিডিওটা খুবই ভালো। আর কি আর স্যার ওই যেটার জন্য ওরা ওয়েট করে আছে কি এই পিডিএফ কিভাবে কি করবে বা এই যে পিডিএফটা আমি তোমাদের বলে দিই, পিডিএফটা স্যার নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করে দেবেন। পিডিএফটা দেখার একটা নিয়ম আছে, আমি তোমাদেরকে সাপোজ একটা উদাহরণ দিয়ে বলে দিচ্ছি যে কিভাবে দেখবে। ধরো পিডিএফ তো তোমার নানাভাবেই রয়েছে তোমার কাছে, এবার দেখার নিয়মটা হচ্ছে এরকম, আমি লিখেছি এরকম ভাবে, যেখানে প্রয়োগের প্রশ্ন আসছে, যে ধরা যাক P92, মানে তুমি তোমাদের টেক্সট বুকের 92 পেজে চলে যাবে, স্ল্যাশ দিয়ে লেখা আছে দেখবে প্রয়োগ, স্ল্যাশ দিয়ে লেখা আছে প্রয়োগ 54, 55, 56 নেই, 57, 58, 59, তার মানে এটা হচ্ছে পেজ নাম্বার 92 পেজের, আর এটা হচ্ছে 93 তে আছে পেজ নাম্বার P94, পেজ নাম্বার 94 এর এই দুটো প্রয়োগ, পেজ নাম্বার 92 এর এই 3টে প্রয়োগ, এরকম ভাবে দেখবে সাজানো আছে। আর লাস্টে লেখা আছে 6.1, 6.1 মানে হচ্ছে ওদের 6 নম্বর অনুশীলনীর 1 নম্বর প্রশ্নমালা। আচ্ছা আচ্ছা। তো ফলত 6.1 6 নম্বর চ্যাপ্টারের 1 নম্বর প্রশ্নমালা, তাতে লেখা আছে 17, 18, 19, 20, 22, 25 এরকম লেখা আছে। তার মানে এই প্রশ্নমালার এই কটা প্রশ্ন তোমার সাজেশন। কিন্তু আমি আবার বলছি যে দেখো প্রত্যেকের একই পরিস্থিতি না, এমনকি এখানে যদি ভিডিওটা 1 লাখ জনও দেখে
ওই 1 লাখ জনেরও একই পরিস্থিতি না, তাদের মধ্যে 2 জনেরও একই পরিস্থিতি না, প্রত্যেকের পরিস্থিতি আলাদা। কেউ করণই খুব ভালো পারে, কিন্তু কেউ দেখা যাবে যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ পারে না। তাহলে প্রত্যেকের একটা কনফিডেন্স জায়গা করো যে আমি এই পার্টগুলো মোটামুটি আমি যেগুলো বলেছি সেগুলোই, যাদের একটু আটকাচ্ছে কনফিডেন্সের জায়গা, তো সেই পার্টগুলো বারবার রিভাইজ করো, বাকি পার্টগুলো সাজেস্টিভ করো। যেমন আমি কিন্তু সরল সুদও করতে বলছি, চক্রবৃদ্ধি সুদও করতে বলছি, সমাহার বৃদ্ধিও করতে বলছি, কিন্তু ওদেরকে বলছি অংশীদারি কারবারটা পুরো করো। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদটা বরঞ্চ তুমি আমার সাজেশন দেখে করো, যদি তোমার নিজের প্রতি ওই চ্যাপ্টারে কনফিডেন্স না থাকে। ঠিক আছে। আর ভালো ছেলে মেয়েদেরও আমি এটা বলবো যে দেখো, সাজেশন মানে সবসময় যে খুব নিকৃষ্ট জিনিস এরকমটা মোটেই নয়। কারণ আমি বা আপনি দেখেছি যে অনার্স করতে গিয়ে, এমএসসি করতে গিয়ে 10 ইয়ার্স এর কোশ্চেন কোনগুলো দেখে যাবে এটা খুব গুরুত্বপূর্ণ। মানে সাজেশন মানে ওরকম না যে খুব খারাপ জিনিস। তো তাদেরকে আমি বলবো যে দেখো, গোটা পেপারটাই দেখো, কারণ এখানে তো এমন প্রশ্নই দিয়েছি যেটা পড়তে পারে বলে আমার বা স্যারের মনে হয়েছে। ফলত আমি বলবো যে তারা এই গোটা প্রশ্নটাই দেখো এবং দেখে নাও এর মধ্যে সবগুলো জানো কিনা। হয়তো তার দেখা যাবে এই প্রয়োগ এই সব কটাই এই সব করেছে। বেশিরভাগ ভালো ছেলে মেয়েদের বলছি, তাদের কিন্তু এটা টেন্ডেন্সি থাকে বই থেকে যা প্রশ্ন দেবো সব হয়ে যাবে, কিন্তু ওই সবটা মানে কিন্তু প্রশ্নওয়ালা, উদাহরণগুলোকে নেগলেক্ট করে দাও। ফলত আমি বিশেষ করে প্রয়োগটা উল্লেখ করেছি এখানে, যে প্রয়োগগুলো বলেছি দেখে নাও। ধরো 54টা একদম সোজা তুমি পারবে, 55 হয়তো একদম সোজা পারবে, কিন্তু দেখা গেলো 58টা দেখে একটু মাথাটা ঘুরে গেল যে এই 58 প্রয়োগটা তো আগে কখনো করিনি, করতে গিয়ে বুঝতে পারছি না হয়ে যাবে কি না, ক্যালকুলেশনে কি আটকে যাবে, তাহলে 58টা করে নাও। তাহলে থরলি গোটাটাই যে আমাকে বসে বসে এই আজ থেকে মানে যে কদিনই বাকি আছে সবটা আমি কি করে এর মধ্যে করব, সেরকম ব্যাপারটা নয় যে অল্প দিন বাকি আছে আমার এই সাজেশন নিয়ে কি হবে, আমি কি গোটাটা করতে পারবো। সাজেশন মানে এটা নয় যে গোটাটা এখন বই ধরে করবে। সাজেশন মানে এটা যে আমি 17টা পারছি, 18টা পাচ্ছি, 19এরটা পারবো, সন্দেহ হচ্ছে, আমি ক্যালকুলেশনটা কিছু দূর গিয়ে আর দেখতে পাচ্ছি না, তাহলে 19এরটা করে ফেলি খাতায়, আবার 20টা দেখে পারবো। দেখা গেল 22 আর এই যে 22 থেকে 25 হতেই পারে যে 22-এর মতো একই প্রশ্ন 23-এ ছিল বলে আমি 23টা দিইনি। তাহলে কেউ যখন 22টা দেখছো, পাশাপাশি দেখো যে 23টা আছে কিনা। ওদের এরকম অঙ্ক আছে যে এক ব্যক্তি 3 মাস অন্তর দেয়, কোন এক ব্যক্তি 2 মাস অন্তর সুদ দেয়, তাহলে আমি অতগুলো দিইনি, আমি যে কোনো একটা দিয়েছি যে 3 মাস অন্তর সুদ দেয়। তাহলে 3 মাস অন্তর কোন এক ব্যক্তি ব্যাংকে সুদ দেয় মানে পর্ব তার 4, তাহলে যদি কেউ 2 মাস অন্তর দেয় তাহলে তাকে কতবার ব্যাংকে টাকা দিতে হচ্ছে, 6 বার, তাহলে পর্ব 6, তাহলে সাইমালটেনিয়াসলি ওই অঙ্কটাও দেখে নাও খাতায়। সাজেশন মানে কি, কোনগুলো পড়েছে কোনগুলো পড়তে পারে এর রেসপেক্ট, এইটুকুই। তাহলে এই পিডিএফটা আমি স্যার মানে স্যার যেটা রেডি করেছেন এই পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করে যাবে, ওখানে আমি এই পিডিএফটা পোস্ট করে দেবো। এবং এটাই আমাদের এক্সামিনার সিরিজের বা মাধ্যমিকের টোটাল টিপস এন্ড ট্রিক্স সিরিজের লাস্ট ভিডিও অলমোস্ট। তোমরা খুব ভালো করে মাধ্যমিক পরীক্ষা দাও, মাধ্যমিক পরীক্ষার পর জানিও কেমন হলো, কমেন্ট করে তখনকার ভিডিওগুলো কমেন্ট করে এসে জানিও। এছাড়াও ক্লাস 11 বা 12 এর যারা যারা সায়েন্স নেবে তো প্রত্যেকের পাশে আমরা থাকবো, আমি থাকবো। এই ভিডিওর মাধ্যমে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য, এবং অর্ক স্যারকে যেমন ধন্যবাদ জানাবো এই সাজেশন করতে আরো যে স্যার হেল্প করেছেন গুরুদাস বাবুকে, উনিও দীর্ঘদিন ধরে অঙ্কের এক্সামিনার বা স্ক্রুটিনিয়ার হিসেবে কাজ করেছেন বা করে চলেছেন। স্যার আপনাদের দুজনকেই ধন্যবাদ।